সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি একটা পরিসংখ্যানের অঙ্ক নিয়ে। এই পরিসংখ্যানের অঙ্কটি তোমরা অবশ্যই পরীক্ষার সময় পাও এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা পরীক্ষার সময় এই অঙ্কগুলো দিয়ে থাকো। তবে এই অঙ্কগুলো করার জন্য যে অনেক কিছু জানার প্রয়োজন হয় তা না। তোমরা সিম্পলি যে কমন যে বিষয়গুলো এগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকলেই তোমরা অঙ্কগুলো পরীক্ষার সময় দিতে পারবে এবং মার্কস পাবেও সত্যি। তবে বিষয়টা হচ্ছে জানার বিষয় কিন্তু আলাদা। ঠিক আছে? জানতে হলে তোমাকে পড়তে হবে এবং তোমাকে বিস্তারিতই বুঝতে হবে। তবে আমি একটু ব্যতিক্রম তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। জানাইলে ইচ্ছে করে জানানো যায়। আমি যতটুকু জানি ঠিক ততটুকু তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে আমি সবসময় পছন্দ করি যে কি ফুলের বাগানে কুড়িয়ে পাওয়া ঝরা ফুল। ঠিক আছে? সেই ফুলগুলোকে ধুয়ে মুছে যত্ন করে ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে রাখলে তোমার দৃষ্টিভঙ্গি যদি সুন্দর হয় তাহলে সেটা অবশ্যই তোমার কাছে সুন্দর লাগবে। এর মানে হচ্ছে এই যে তোমরা যারা ভালো স্টুডেন্ট তাদের কিন্তু শেখার জায়গার অভাব নেই এবং তারা শিখতে খুব আগ্রহী এবং খুব ভালো লাগে। ঠিক আছে? এবং যারা ভালো তাদের নিয়ে সবাই ব্যস্ত থাকতে চায় যে সে ভালো, আরো ভালো করাতে চায়। কিন্তু যারা দুর্বল তাদের দিকে দৃষ্টি হওয়া উচিত। কারণ আমরা শিক্ষক, আমাদের শিক্ষকের দায়িত্ব সবচেয়ে দুর্বল স্টুডেন্ট তাকে তুলে নিয়ে আসা সামনের সারিতে। ঠিক আছে? তো যাই হোক, কথা বলে অনেক কথাই বলা যায়। তো আমরা এখন আর বেশি কথা বলবো না, আমরা এটা অঙ্কটা বোঝার চেষ্টা করি। তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর যারা 19-এ রয়েছে তাদের জন্য কাজে লাগবে। পরীক্ষার সময় সাধারণত এই ক্রিয়েটিভ কোশ্চেন এসে থাকে। তো যাই হোক, অনেকখানি জ্ঞানের কথা বলে ফেলেছি আমরা, আর জ্ঞানের কথা বেশি একটা ভালো লাগে না বন্ধুরা। তো দেখো এখানে নিচে একটি সারণী দেওয়া হলো। এখানে লেখা আছে শ্রেণী ব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, আবার দেখো 61 থেকে 70, 70 শেষ, আবার 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আমরা জাস্ট কেন পড়লাম এটা? একটু নিজেকে ঝালাই করলাম দুর্বল স্টুডেন্টদের জন্য। ভালো যারা তারা কিচ্ছু মনে করো না, বিরক্ত হয়েও না। ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা দেখবে, আর ভালো না লাগলে দেখবে না। ঠিক আছে? ওকে? তবে বিরক্তির কারণ যেন আমি না হই, শোনারা। আচ্ছা দেখো, এখানে গণসংখ্যা। গণসংখ্যা বলতে এখানে কি বুঝিয়েছে সেটা আমরা একটু বুঝে নিই। এখানে আছে দেখো 31 থেকে 40, এটাকে একটা তুমি নাম্বার ধরে নাও। অর্থাৎ 31 থেকে 40 এই নাম্বারটা পেয়েছে 4 জন ছাত্র। ধরে নাও তুমি এটা। একটা মনে করো একটা সাবজেক্টের নাম্বার এখানে যা আছে। ঠিক আছে? আবার 41 থেকে 50, 41 থেকে 50 এখানে সিরিয়াল দেওয়া আছে। দেখো শ্রেণীব্যাপ্তিতে 10 জন ছাত্র পেয়েছে। তাহলে কি 14 জন ছাত্র হিসেব কিন্তু তোমার হয়ে গেল। এরপরে দেখো 51 থেকে 60 পেয়েছে কতজন ছাত্র? 18 জন ছাত্র। এরপরে 61 থেকে 70, প্রশ্নটা বোঝার জন্য আমরা পড়ছি, পেয়েছে 23 জন ছাত্র। আবার 71 থেকে 80 পর্যন্ত পেয়েছে 13 জন ছাত্র। 81 থেকে 90 পেয়েছে 9 জন ছাত্র। আর 91 থেকে 100 পর্যন্ত পেয়েছে 3 জন ছাত্র। বেশ ভালো কথা। তাহলে আমাদের ছাত্র সংখ্যা কিন্তু এগুলো যোগ করলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে কোন শ্রেণীতে? দেখো তো, কোন শ্রেণীতে? কোন শ্রেণীতে? অর্থাৎ 61 থেকে যে 70 যে শ্রেণীটা, অর্থাৎ যে কোনো ম্যাথমেটিক্স বলো, ইংরেজি বলো, যাই বলো না কেন, 61 থেকে 70 এই নাম্বারটা পেয়েছে 23 জন ছাত্র। অর্থাৎ সর্বোচ্চ ছাত্র সংখ্যা এই নাম্বারটা পেয়েছে। ঠিক আছে? এটা আমরা কেন বললাম? আমরা আসতেছি কেন বললাম। ক নাম্বার বলছি প্রচারক শ্রেণী কোনটি? খুব সুন্দর, প্রচারক শ্রেণী কোনটি? আচ্ছা বলো তো বন্ধুরা, প্রচুর মানে কি? প্রচুর মানে অনেক না? ঠিক আছে? এখানে একটু কারিশমা করে লিখছে প্রচারক। বুঝে নিলাম, তাহলে প্রচারকটা আমরা আপাতত দৃষ্টিতে বুঝলাম প্রচারক শ্রেণী কোনটি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন saying that প্রচারক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। অর্থাৎ যেটা প্রচারক শ্রেণী, এখানে প্রচারক সবচেয়ে বেশি ছাত্র পেয়েছে কোন শ্রেণীতে? এই শ্রেণীতে, তাই না? এই যে 23, সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র এই শ্রেণীর নাম্বারটা বেশি পেয়েছে। 61 থেকে 70 যে নাম্বার সেটা এই শ্রেণীতে পেয়েছে, তাই না? এটাই হচ্ছে প্রচারক শ্রেণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কয়ের উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করি। দেখো উত্তর
লিখলাম ক। বেশ কিছুদিন অসুস্থতার কারণে তোমাদের সামনে আসতে পারিনি। ঠিক আছে, দেখো এখানে আমরা তাহলে আমরা লিখতে পারি এটা যে সবচেয়ে বেশিবার গণসংখ্যা আছে, সবচেয়ে বেশিবার গণসংখ্যা আছে 23, এ কথাও লিখতে পারি। ঠিক আছে, যা 61 থেকে 70 শ্রেণীতে বিদ্যমান। এই যে এটা শ্রেণী বিভক্তি, এই কথাও লিখতে পারি। আবার আমরা এই কথাও লিখতে পারি সর্বোচ্চ গণসংখ্যা। হ্যাঁ, সর্বোচ্চ, এটাই লিখি, সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা কত কত দেখো এখানে 4, 10, 18, 23, 13, 9, 3। এখানে অবশ্যই 23, যা কোন শ্রেণীতে আছে একবারে শর্টকাট লিখি, যা এই দেখো এই 23টা 61 থেকে 70 শ্রেণীতে আছে, যা 61 থেকে 70 শ্রেণীতে বিদ্যমান বা আছে। আছে লিখলে সুবিধা হয় না, বিদ্যমান লিখলে একটু বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে না? তাহলে আমরা প্রচুরক শ্রেণী হয়ে গেল আমাদের। সুতরাং প্রচুরক মানে সবচেয়ে বেশি, প্রচুরক মানে প্রচুর পেয়েছে, প্রচুরক শ্রেণী। তাহলে কোনটা? নিশ্চয়ই এটা 23 জন যেহেতু পাইছে আমাদের প্রচুরক শ্রেণী বের করতে বলছে। তাহলে প্রচুরক শ্রেণী যে শ্রেণী ব্যক্তি এখানেই 61 থেকে 70 লিখি, 61 থেকে 70। তাহলে কি আমরা এই দেখো এই প্রথম অংশের আনসারটা আমরা পেয়ে গেলাম, লিটল হোয়াইট আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। আবার বলছি কি প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে, একবারেই সহজ তাই না? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণী দুইটা, তাহলে এই দুইটাকে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই তো মধ্যবিন্দু পেয়ে যাব, তাই না? এটা আমরা সবাই জানি, এত আলোচনার কিচ্ছু নেই। প্রচুরক প্রচুরক শ্রেণীর কেউ কখনোই কাউকে দুর্বল ভেবো না। ঠিক আছে, টেকনিকের দ্বারা এগিয়ে যাও। ঠিক আছে, অনেক ভালো ছাত্রী আছে, খুব ভালো স্টুডেন্ট, তার মানেই সে ভালো মানুষ না। আবার ভালো স্টুডেন্ট দেখবে 1, 2, 3, 4 রোল, তারা জীবনে বড়জোর বেশি দূর যেতে পারেনি, শিক্ষক হয়েছে কেউ, কেউ হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। আবার রোজা 10 আছে, 12 আছে, সে দেখা গেছে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বিজনেসম্যান হয়ে গেছে। সো ছোট করার কোনো কিছু নেই, তোমার শেখা দরকার, তুমি শিখে নাও। কখনোই নিজেকে ছোট ভাবো না, ক্ষীণ ভেবো না। ঠিক আছে, অঙ্ক করতে থাকো, অবশ্যই পারবে। ঠিক আছে, তো আমার ক্লাসগুলো তাদের জন্য, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে আমরা যোগ করি 60 প্লাস 70 ডিভাইডেড 2, আমরা ভাগ করলে 131, এখন ভাগ দেই 65.5, এটাও আমাদের আনসার। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম। ওকে, নেক্সট নাম্বার খ। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে, তাহলে আমরা উত্তর খ। সংক্ষিপ্ত পদ্ধতিতে, ছোট্ট করে লিখি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের নির্ণয়ের ছক দিয়ে দিই। ছক আমরা তো লিখি যে সারণী, ছক, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের ছক। আচ্ছা, তো আমরা এত স্কেল ব্যবহার করতে সময় লাগে, আমরা হাত দিয়ে এঁকে নিই। দেখো হাত দিয়ে এঁকে নিলাম। প্রথমে আমার লাগবে কি, আমাদের প্রথমেই লাগবে ক্লাস ইন্টারভেল, দ্যাটস মিন শ্রেণীব্যাপ্তি। এরপর আমাদের লাগবে কি, মিড ভ্যালু, মধ্যমান, মধ্যমান বা মিড পয়েন্ট, মধ্যবিন্দু একই কথা। এরপর আমাদের লাগবে গণসংখ্যা। এটা একটু তোমরা বেশ কয়েকবার পড়লেই পারবে।
এখন মধ্যমানকে তোমাকে প্রকাশ করতে হয় xi দিয়ে, গণসংখ্যাকে fi দিয়ে। এগুলো বুঝে নিবে তোমরা। গণসংখ্যা, এরপর আসবে স্টেপ ডেভিয়েশন, যেটাকে বলা হয় ধাপ বিচ্যুতি, এটাকে বলা হয় স্টেপ ডেভিয়েশন, এটাকে ইউআই দিয়ে প্রকাশ করা হয়। এখন তোমরা দেখো, আমরা যখন এটা বের করবো, এটার মানে হচ্ছে তোমার এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এফ আই আর হচ্ছে ইউআই। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার হয়েছ। এখন দেখো এখানে আমরা কি কি লিখতে পারি। এখানে আমাদের যে শ্রেণীব্যাপ্তি আছে সেটা আমরা লিখে নিই, তারপরে আমরা দাগগুলো দিই। ঠিক আছে? কি আছে? 31 to 40, 41 to 50, 51 to 60, 61 to 70, 71 to 80, 81 to 90, 91 to 100। আশা করি আর আমাদের লেখার কিছু নেই। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, অবশ্যই আমরা বুঝতে পেরেছি। এখন দেখো বন্ধুরা, আমরা অনেক বড় একটা স্কেল নিয়েছি এখানে, যাতে করে আমরা দূর থেকে দাগটা টানতে পারি। দিলাম, এখানে দিলাম, তাও বাঁকা হলো হোক। এরপরে খুব সহজভাবেই আমরা নিতে পারি। জাস্ট দাগটা না, হাত দিয়ে করলে আরো তাড়াতাড়ি হতো। একটা লাইন কমে পড়েছে। তোমরা আমার সাথে অনেক ভালো করে অঙ্কন করার চেষ্টা করবা। টেবিল তো এটার উপর তেমন একটা কিছু নির্ভর করে না, তোমার অঙ্কটা কারেক্ট হলো কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে? তো দেখো, আমরা এইভাবে আমরা এঁকে নিলাম, এখানে হাত দিয়েই। এখন বিষয়টা হচ্ছে খুব সহজভাবে আমরা এটা করার চেষ্টা করতেছি। দেখো এখানে তোমার গণসংখ্যা অর্থাৎ ফ্রিকোয়েন্সি, যেটাকে বলা বলা হয় ইংরেজিতে, যারা ইংলিশ ভার্সনে রয়েছে তাদের জন্য ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি এখানে লেখা আছে, দেখো প্রথমটা 4, এরপরে নাম্বার 10, এরপরে ফ্রিকোয়েন্সি 18, এরপরে ফ্রিকোয়েন্সি 23, এরপরে ফ্রিকোয়েন্সি 13, এরপরে তোমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 9, এরপরে লাস্ট ওয়ান হচ্ছে 3। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন আমরা দেখো এখানে আমরা কি পাচ্ছি, আমরা ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলি। এখানে ফ্রিকোয়েন্সি আমাদের n, n অর্থাৎ টোটাল যে ছাত্র সংখ্যাটা এখানে আমরা পেয়ে যাবো। আমরা এটাকে ছাত্র সংখ্যা ধরেছি, এটা তো আর কল্পনা। এখানে 80 আমার ক্যালকুলেশন করা আছে। দেখো 14, 14 আর হচ্ছে 18, 32, 14 into 32, 32 plus 23, so 55, 68, 68 and 77, 77 plus 3 equal 80. Hopefully you are clear. Okay, now now how we will do mid value.
ওকে, এখন আমরা মিড ভ্যালু কিভাবে বের করতে পারি? বন্ধুরা, মিড ভ্যালু বা মিড পয়েন্ট যেটাই বলো না কেন, মধ্যবিন্দুও লিখতে পারো, মধ্যমানও লিখতে পারো, তাতে কিছু আসে যায় না। 31 অর্থাৎ 31 প্লাস 40, দেখো 31 প্লাস 40 ক্যালকুলেশন করি, কত হয়? ডিভাইডেড 2, তাই না? কত হয়? 71। তুমি 2 দিয়ে ভাগ দাও, 35.5। ওকে, তো আমরা কি পেলাম? একটু বোঝার জন্য আমরা 35.5, তুমি 41 প্লাস 50 তুমি যদি যোগ করো, নিশ্চিত তুমি কি পাবা? 45.5 পাবে। ওকে, 51 প্লাস 60 এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দাও, তুমি 55.5। একইভাবে তুমি এখানে 65.5 যোগ করে 2 দিয়ে ভাগ, এখানেও ঠিক তাই 75.5, এখানেও ঠিক তাই 85/5. Next, similarly you can find 895.5. Hopefully you can better understand what we have done it. Okay, this is very easily system. Okay, now dear students, see you attentively. এখন আমরা এই যে ধাপ বিচ্যুতি, এটাকে আমরা কিভাবে বের করি? আমরা সাধারণত গতানুগতিক নিয়মে যে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, হাইস্ট ফ্রিকোয়েন্সি, which is highest frequency in this table, must, you can say 23, so must be approximate mean A 65.5, এটাকে ধরি। কি ধরি? আমরা আনুমানিক গড়টাকে আমরা কি ধরি? যেটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, তার মধ্যমান কি আমরা এ ধরি, আনুমানিক গড় ধরি, অর্থাৎ অনুমিত গড় আমরা আগে বলতাম, আমরা যখন পড়তাম তখন অনুমিত গড় বলতাম। আচ্ছা, আনুমানিক গড় আমরা অ্যাপ্রক্সিমেট মিন বলি সাধারণত, এটাকে আমরা এ ধরতাম। আর এটাকে যদি এ ধরি, এখানে হয় কি? 0। এখানে কি হয়? 0 হয়। এখন কিভাবে হয় সেটা জানার বিষয় তোমাদের, যে যদি আমি এটাকে এ ধরি, এটাকে যদি আমরা এ ধরি, তাহলে এখানে কি করে 0 হলো? এই দেখো, তুমি এখানে স্টেপ ডেভিয়েশন কিভাবে প্রকাশ করেছো, এখানে xi মাইনাস a ডিভাইডেড h। h মানে হচ্ছে শ্রেণীর ব্যবধান, শ্রেণীর ব্যবধান 10, তোমরা এটা জানো। এখানে দেখো xi তুমি কত ধরেছো? xi, এই যে xi এখানে কত? 65.5, এটাকে তুমি অনুমিত গড় ধরেছো, আনুমানিক গড়, অ্যাপ্রক্সিমেট মিন a। তাহলে তুমি এটার মান 65.5 মাইনাস এ দোস্ত এটাই আবার, এখানে এক্স আইও যায়, এখানে এও তাই, তুমি তো এটা ধরে নিয়েছো আনুমানিক গড়। তাহলে 65.5 ডিভাইডেড কি? এখানে দেখো 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ 10। ঠিক আছে, 10। এখন তুমি এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়, তাই না বন্ধুরা? আর 0কে যদি আমরা ভাগ দিই, 0 হয় কিন্তু, তাই না? তাহলে এখানে আমরা মানটা কত পেলাম? 0। এখন তুমি আপ আপ সাইড তুমি -1, -2, -3 এরকম লেখো, তাই না? এরকমই তো লেখো। আর নিচের দিকে যখন আসো 1, 2, 3 এরকম লিখি, তাই না? এরকমই তো লিখি। আচ্ছা বন্ধুরা, এখন আমরা আজকে একটা নতুন মানে আঙ্গিকে করার চেষ্টা করব, যে অ্যাপ্রক্সিমেট মিন এটাকে ধরবো না, অর্থাৎ আনুমানিক গড় আমরা এটা ধরবো না। ঠিক আছে? আর আমাদের কোনো কিছু মাইনাস আসবে না, কারণ মাইনাস আসলেই আমাদের কি হয়? সরলে গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে? আমরা যে গুণ করি, গুণ যোগ ভাগ এগুলো তো সরলের অংশ, তাই না? আমাদের গন্ডগোল হয়ে যায়। তো আমরা কি করব? আমরা এইটাকে এ ধরবো, বা যে কোনো একটাকে এ ধরবো, তোমার ইচ্ছে, সম্পূর্ণই তোমার ইচ্ছে। তো ফার্স্টটাকে যদি এ ধরি, সব পজিটিভ আসবে। দেখো এ, আমরা কি ধরলাম? অ্যাপ্রক্সিমেট এ মিন এ, অর্থাৎ আনুমানিক গড়কে আমরা এ 35.5 কে ধরলাম। এখন তুমি এই সূত্রটা প্রয়োগ করো এখানে, দেখো এখন এক্স এ, এখানে তো এক্স আই সবগুলো এখানে এক্স আই, তাই না? এক্স আই তোমার কত? 35.5 বিয়োগ এও তো তুমি এটাই ধরছো, তাই না? এই যে দেখো 35.5, 35.5 থেকে 35.5 তুমি বিয়োগ করলে 0 হয়, তাহলে এটা তুমি প্রথমটা 0 পেয়েছো। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন তুমি দেখো এইটা কিভাবে পাবে?
তাহলে আমরা কি বলেছিলাম, যখন আমরা উপরের দিকে যাব তখন মাইনাস 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 নেগেটিভ, আর যখন আমরা নিচের দিকে আসবো তখন সব পজিটিভ। তাহলে আমরা কি 1 2 3 4 5 6 clear? Hopefully you are clear idea about this easily system, আমি মনে করি তোমাদের কাছে, কারণ এখানে কোনো নেগেটিভ মান নেই। এখন মনে প্রশ্ন থাকতে পারে তোমাদের যে স্যার এই সূত্র প্রয়োগ করে সত্যি কি এখানে 1 আসবে, সত্যি কি এখানে 2 আসবে, এখানে 3 পর্যায়ক্রমে সব কি ঠিক থাকবে? অবশ্যই। এখন আমরা যে কোনো একটা করে দেখি। দেখো, আচ্ছা, যে কোনো একটা করলেই যদি হয় তাহলে আমরা প্রথমে যে সবচেয়ে ফ্রিকুয়েশন সংখ্যা যেটা বেশি ছিল সেটাকে আমরা গতানুগতিক নিয়মে আমিও করেছি, টিচার, শিক্ষক, আমরা যারাই করি না কেন সবসময় এটাকে ধরি, হ্যাঁ, তো এটাই করি, এক্স আই ডিভাইডেড এক্স, ক্লিয়ার? এক্স আই, এখানে কি আছে এক্স, মধ্যমানটা 65.5, 65.5 বিয়োগ এ, এর মান কত তুমি ধরেছ, এই যে 35.5, 35.5, আর এখানে কি ব্যবধান, শ্রেণী ব্যবধান কত 10, ক্লিয়ার? কত থাকে এখানে বন্ধুরা, 65.5 থেকে 35.5 যদি চলে যায় নিচে 30 থাকে, ক্লিয়ার? এখন দেখো কাটাকাটি করো, 3 থাকে, ভাগ দাও, দেখো 3, দেখো তুমি মিলছে নাকি, এই যে 3। এবার অবশ্যই তোমরা ওভার কনফিডেন্স হয়েছ যে এটা ঠিক আছে, ঠিক আছে? এটা তোমরা যেভাবে করো সেভাবেই করো, জাস্ট আমি তোমাদের আনন্দ পাওয়ার জন্য এবং বোঝার জন্য এবং বেসিক জিনিসটা দেওয়ার জন্য আমি এইভাবে করেছি। তোমরা যদি এইভাবে করতে অভ্যস্ত হয় অবশ্যই এইভাবেই করবে, ঠিক আছে? আমি পরবর্তী অঙ্কগুলো এইভাবেই করবো, কিন্তু আমি আলোচনা করে নিলাম যে তোমরা যে কোনো একটাই তুমি আনুমানিক গড় ধরতে পারো, এখান থেকে যে কোনো একটা ধরলেই হবে, যে কোনোটা, যে এটা বেশি আছে সেজন্য এটা ধরতে হবে এমনটা না, ঠিক আছে? তো এবার আসি আমরা অঙ্কে। দেখো এখানে বলছে কি এফ আই আর ইউআই, ক্লিয়ার? গুণ করতে হবে, তাই না? এই গুণ আকারে আছে, এভাবে থাকলে তো গুণ আকারে, 0 দিয়ে এটাকে গুণ করো, কত হয় বলো তো দেখি, কি বলতে আমাদের অনেক কষ্ট হয় না, 0 হয়, ঠিক আছে? 10 আর 1 গুণ করলে 10 হয়, আর 18 multiplying 2 must 36, clear? 23 multiplying 3 69, 13 multiply 4 52, 9 multiplying 5, and also similarly you can write 18. So must be, you will have to total what, okay? তোমাকে বের করতে হবে কি সামেশন অফ কি এফ আই ইউআই, তো সামেশন এফ আই ইউআই ইকুয়াল কত, এখন আমরা এটাকে যোগ করব, আমরা যোগ করলে কত পাই সেটাই তো দেখার বিষয়, তাই না? আমরা তাহলে যোগ করি, দেখো 8 + 13, 13 আর 2 15, 15 আর 9 24, 24 আর 6 30, 30 এর 0 দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হাতে আছে তোমার 3, 3 আর 1 4, 4 4 8, 8 + 13, 13 আর 6 19, 19 আর 3 22, 22 আর 1 23, 230, ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো বন্ধুরা, এখানে তো আমরা টোটাল যে গণসংখ্যা যে টোটাল করেছি সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করেছি, সেটা হচ্ছে 80, ক্লিয়ার? আমরা সবই কিন্তু পেয়েছি, এখন আমাদের রেজাল্টের বাকি, ঠিক আছে? তো আমাদের তো এখানে জায়গা কম, তাহলে আমরা এখন কি করতে পারি, একটু টেকনিক করি, তোমরা তোমাদের খাতায় সুন্দর করে নিচে নিচে লিখে যাবে। আমি এখানে করি তাতে কি তোমাদের সমস্যা হতে পারে, যাই হোক আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতি গড়, আমরা জানি লিখলাম এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি, তারপরে এ প্লাস
a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড and মানে টোটাল ছাত্র সংখ্যা, টোটাল গণসংখ্যা যেটা n দিয়ে প্রকাশ করেছি। আর এইচ হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান। ব্যবধানটা কত? ব্যবধানটা এখান থেকে পেয়েছি যে আমরা কত থেকে কত ব্যবধানটা এইচ। ঠিক আছে, এখন আমরা বন্ধুরা আমরা তো আমাদের তো মান বসাতে হবে, তাই না? এখান থেকে আমরা এখানে চলে আসি। দেখো এখানে যদি আমরা চলে আসি তাহলে আমরা মানটা এখানে বসিয়ে দিই। দেখো এই যেখানে শুধু মান বসাবো, এর মান কত? এর মান হচ্ছে কি ধরেছি 35.5। তারপরে কি চিহ্ন আছে? এটা এখানে এক্স বার আছে, তাই না? সুতরাং এক্স বারটা দিলাম প্লাস এই যে সামেশন অফ এফ আই এইচ আই ইকুয়াল টু 30 ডিভাইডেড অ্যান ইকুয়াল 80 আমরা পেয়েছি। অর্থাৎ টোটাল ফ্রিকোয়েন্সি সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়েছে। অ্যান্ড এইচ ইকুয়াল হচ্ছে তোমার 10। ক্লিয়ার? তো আমি এখানে হেয়ার সাইড নোটটা লিখে দিই। এখানে আনুমানিক গড় এ হচ্ছে আনুমানিক গড়, আনুমানিক গড় এ ইকুয়াল হচ্ছে তোমার 35.5 অ্যান ইকুয়াল হচ্ছে 80 আর হচ্ছে তোমার এইচ ইকুয়াল হচ্ছে তোমার 10 আর সামেশন এফ আই ইউআই ইকুয়াল হচ্ছে 2330। এই এখন আমরা এখানে মানটা এই লাইনটাই কিন্তু এখানে করেছি। এখানে করা যায় কিন্তু কষ্ট হয়। দেখো তো তোমরা বুঝো কিনা। এখানে লিখি 35.5 প্লাস এটার মান আমরা পেয়েছি 230। এইচ এর মান হচ্ছে কত? না, এন এর মান হচ্ছে 80 ইন্টু 10। এটা গুণ করো। এখন তুমি দেখো এখানে আমি কত পেয়েছি 35.5। এখন এখানে যদি তুমি যোগ করো যেটা পাবা সেইটা দিয়ে যোগ করলে তুমি সরাসরি এখানে আমি মানটা বসিয়ে দিই। তুমি যখন ক্যালকুলেটারে করবে একবারে লিখে দিবে ইকুয়াল তোমার 64.25 পেবে। 64.25 এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এইটুকু প্রয়োজন নাই। আমরা এখানে সংক্ষিপ্ত পরিসরে করলাম। আর এগুলো আমি জানি তোমরা পারো। আমি জাস্ট তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করে নিলাম আর কি। এই আমি জানি তোমরা অনেক ভালো পারো এগুলো। ঠিক আছে, যে অনেকেই হয়তো ভাবতে পারে যে স্যার সবগুলো দিচ্ছে, এটা দেয় না। যশোর বোর্ডের আমি পর্যায়ক্রমে সবগুলো অঙ্কই দেওয়ার চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। ওকে, নেক্সট নাম্বার আমি এখানে উঠাই নেই জায়গা স্বল্পতার কারণে। তো তোমরা এরপরটা দেখো গ নাম্বার। ক এবং খ মুছে ফেললাম। ঠিক আছে, তোমরা খুব সহজ সরল ভাবে বুঝে প্রতিটি লাইন যদি করো, এত কিছু জানার কি প্রয়োজন হয়? মানুষ কি সবকিছু মনে রাখে? রাখে না। যারা সবকিছু মনে রাখতে পারো না তাদের ভয়ের কোনো কারণ নেই। তাদের সম্ভাবনা আরো অনেক বেশি। কেননা বেশি মনে রাখলে না মানুষ পাগল হয়ে যায়। আর মানুষ যদি সবকিছু মনে রাখতো তাহলে জীবনে কিছুই করতে পারতো না। ঠিক আছে, পাগল হয়ে যেত, ভুল হতো বেশি। ঠিক আছে, এত কিছু মনে রাখার প্রয়োজন নেই। তুমি যখন অঙ্কটা করছো ঠিক তখনই সঠিকভাবে অনুধাবন করার চেষ্টা করো। তাহলেই দেখবে তোমার কাছে অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। আশা করি আমার বেশি কথাগুলো তেমন একটা ভালো লাগছে না, আবার কারো লাগছে না দেবো। যাই হোক, আমার কথা আমি বলি। গ গ নাম্বার যেটা বলছেন সেটা হচ্ছে তোমার কি মনে হয় যে গ নাম্বার বলছে যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। খুব ফাইন একটা কথা বলছে, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা লিখি। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। বিবরণ সহ আমি লিখলাম, বইতে একটা অন্যভাবে লিখছি বিবরণ সহ। তোমাকে বিবরণ সহ অঙ্কন করতে বলছি। এখানে প্রশ্ন হচ্ছে তোমার
তুমি যখন বহুভুজ অঙ্কন করতে যাবে তখন অবশ্যই তোমার শ্রেণীর মধ্যবিন্দু তো লাগবেই আর গণসংখ্যা লাগবে। কেন? আমার গণসংখ্যা কিন্তু আপ ডাউন করেছে, তাই না? তখন বহুভুজ হতে হবে, বহুভুজ। যেমন ত্রিভুজ, তাই না? এই দেখো ত্রিভুজ, এই একটা ত্রিভুজ হয়েছে কিন্তু, তাই না? আবার মানে বহুভুজ এরকম হবে, এরকম হবে, আবার এরকম যায়, এরকম এরকম হবে, অর্থাৎ বহুভুজ হবে তোমার। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা অনেক সময় তোমরা বিভ্রান্ত হয়ে যাও যে আমরা সারণী আসলে কিভাবে প্রকাশ করব, তাই না? হ্যাঁ, যদি বহুভুজ বলা হয় তাহলে তোমরা সাধারণত তোমার মধ্যমানটা লাগবে আর হচ্ছে তোমার গণসংখ্যাটা লাগবে, ঠিক আছে? মধ্যমান আর হচ্ছে গণসংখ্যা, আর কিছুরই প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে মধ্যমান এবং গণসংখ্যা তোমরা তো বের করতে পারোই, তাই না? মধ্যমান এবং গণসংখ্যা, আর কিছুই তোমাদের লাগবে না এখানে, ঠিক আছে? মধ্যমান অর্থাৎ মধ্যবিন্দু এবং গণসংখ্যা। তাহলে আমরা এখানে গণসংখ্যার বহুভুজ অঙ্কনের সারণী তৈরি করি, তাই না? এই কথা লিখি, গণসংখ্যা বহুভুজ দেখে দেখে লিখতে পারো অঙ্কনের সারণী তৈরি করি, একটু ব্যতিক্রম ভাষা দিলে তৈরি করি বা অঙ্কন করি বা সারণী তৈরি করি, হতে পারে এটা, বা ছক তৈরি করি। এখন দেখো আমরা এখানে একটা কি কি লাগবে আমাদের লাগবে হচ্ছে তোমার শ্রেণী সংখ্যা, তো অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি তো লাগবেই। শ্রেণী ব্যাপ্তি ছাড়া তো তুমি মধ্যমান বের করতে পারছো না, তাই না? শ্রেণী ব্যাপ্তি তোমার লাগবেই। আরেকটা কি লাগবে বলো তো দেখি? মধ্যমান অথবা মধ্যবিন্দু। মধ্যবিন্দু লিখি এখানে, বিন্দু লিখলে সুবিধা হয়, তাই না? মধ্যবিন্দু, কারণ এটা তো আমরা গ্রাফ পেপারে আঁকবো, বিন্দু মানটা দিলে কেমন হয় না? মধ্যবিন্দু। এরপরে হচ্ছে আমাদের গণসংখ্যা। ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না আমাদের এখানে। তো আমরা এখানে হাত দিয়ে একটা দাগ, আমি বারে বারে ভুল করি, যদি অন্য একটা কালি দিয়ে দিই বুঝতে সুবিধা হয়, তাই না? হ্যাঁ, আমি একটু বোকাই। দেখো এখানে আমরা অন্য একটা কালি ব্যবহার করলে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এখন আমার এখানে প্রয়োজন হচ্ছে, দেখো 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, আর কি হচ্ছে 61 থেকে কত হচ্ছে 70, 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। ক্লিয়ার? এখন আমরা আবার এখানে আরেকটা প্যান ইউজ করি, লালটা ইউজ করি। এত স্কেল ব্যবহার করলে সময় অপচয় হয়, আমরা কলম দিয়ে সেরে দিলাম। তোমরা আমার সাথে অনেক ভালো করে অঙ্কন করতে পারো, আমি জানি, ঠিক আছে? আরে হাসা ঘুর আন্দারও মিটা লাগে, বিষয়টা হলো কি অঙ্ক হইলেই হইল, ঠিক আছে? তাই না? হওয়া দিয়ে কথা, তোমার কোনো কিছু তো কমতি নেই, সমস্যা কি? ব্যাস হয়ে গেল আমাদের এরকম ভাবে একটা, যদি বাঁকা তেরা হয়েছে আমার মতো। এখন দেখো শ্রেণীব্যাপ্তি এত মধ্যবিন্দু তো আমরা জানি কিভাবে আমরা নির্ণয় করি, তাই না? মধ্যবিন্দু জানি না? হ্যাঁ অবশ্যই জানি। এই দুইটা যোগ করি, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে হচ্ছে 35 পয়েন্ট, সরি 35.5, 45.5, নেক্সট 55.5, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। 65.5, 75.5, নেক্সট 85.5, লাস্ট ওয়ান 95.5. গণসংখ্যা CU in your question given here 4, 10, 18, 30, 23, 13, 9 and 3. আশা করি আমরা
বুঝতে পেরেছি। এটা খুব সহজ একটা জিনিস। এখন আমরা হাত দিয়ে অঙ্কন করবো, দেখো, এবং লিখবো খুব সহজে। এত পেঁচাকুচি লেখা, আমি লিখতে গেলাম, ভুল হইল, আমি 0 পাইলাম। ওই লেখার কোনো দাম আছে? কোনো দাম নেই, তাই না? আচ্ছা, দেখো, এই একটা রেখা টানলাম, আর এই রেখাটার নাম দিলাম, এটা হলো তোমার মূল বিন্দু, মনে করে 0। আর এইটার নাম দিলাম x, একটু বাড়াই দিলাম। আর এইটার নাম দিলাম y। এদিকে গেছে, এদিকে তো আর দেওয়া যাবে না, তাই না? এখন তুমি এইটা হচ্ছে তোমার কি কি লিখতে পারি? মধ্য বিন্দু। এটাই হচ্ছে তোমার মধ্যবিন্দু। আর এইটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কি গণ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে তোমার গণের সংখ্যা। তোমরা আরো সুন্দর করে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে লিখবে, ঠিক আছে? এইভাবে লিখবে। এখন তোমার তো গ্রাফ পেপার থাকবে, তাই না? ছোট ছোট ঘর, এটা তোমরা জানো, আমি জানি। আমি জাস্ট জাস্ট তোমাদেরকে এইভাবে একটা কল্পকাহিনীর মতো বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমারটাই যে সঠিক হবে তা না। সঠিক তো অবশ্যই, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদের ওই খাতা কলমের মতো এতটা সঠিক হবে না। তোমাদেরটা আমার সাথে অনেক ভালো হবে। কিন্তু তোমরা বুঝে নাও জাস্ট। আমি তোমাদেরকে কতটুকু বোঝাইতে পারতেছি সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন আমরা এই যে এখানে একটা চিহ্ন দিব, এখানে একটা কাটা কাটা আছে, ঠিক আছে? এরকম। বা তুমি এই চিহ্ন ব্যবহার করতে পারো। এখন এখান থেকে আমি মধ্যবিন্দু শুরু করব, ঠিক আছে? এখন এখান থেকে যদি আমি মধ্যবিন্দু শুরু করি, তাহলে আমার সবসময় মনে রাখবা যে এখানে আমার 35.5 আছে। এতটুকু মনে রাখলেই হবে। এত জ্ঞানজাম করার কেন রাখছি, কি জন্য রাখছি, এত কিছু দরকার নেই। এখানে 35.5 আছে। আমি এখান থেকে তোমার 5 আগায় নেব। 35 পয়েন্ট 10 আগায় নেব, যেহেতু 10 ব্যবধান। 35.5 10-এর 10 কত হয় তুমি যদি আগায় নাও, তাহলে 10 লেস করো 35.5 থেকে, কত হয়? 25। তাহলে এখানে একটা দাগ দিলাম আমি, এটাকে নিলাম 25.5। এরপরে এখানে আমি নিলাম তুমি 35.5। এরপরে এখানে নিলাম আমি 45.5। এরপরে এখানে নিলাম আমি 55.5। এরপরে এখানে নিলাম 65.5। নেক্সট 75.5। নেক্সট 85.5। তারপরেরটা দেখো আরো যায় 85.5। এরপরে আরেকটা যায় না, আরো কাছাকাছি লিখতে হবে তোমার 85.5। এরপরে 95.5। 95.5। এরপরে আমরা লাস্ট কত নিতে পারি? 100। কারণ ওই যে আমার 10 এগিয়ে, এদিকে 10 পিছিয়ে নিয়েছি, এদিকে 10 কি করব? আগায় নিয়ে যাব। অর্থাৎ 10 যোগ করব। এদিকে 10 মাইনাস করেছি, এদিকে 10 যোগ করব। এটা মনে রাখলেই চলবে। এত কিছু মনে রাখা খুব কঠিন, খুবই কঠিন। এখানে ধরলাম, এখানে 105.5। তাহলে আমার এক্স গেল এই পর্যন্ত। দেখো, এই হলো আমার লেখা। যদিও একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এখানে মুছে দিই। দেখো, এখান থেকেই শুরু হয়েছে 85, সরি 0.5, 95.5, এখানে হলো 100.5। আর এদিকে গণসংখ্যা তোমার সর্বোচ্চ কত আছে? 23। তাহলে এখন তুমি প্রতি ঘর সমান 2 ধরবা। প্রতি বর্গ ঘরকে 2 ধরবা। 2 ধরলে তোমার ছোট হয়ে আসবে। তাহলে এখানে মনে করো এক ঘরকে 2 ধরবা তুমি, ঠিক আছে? কারণ এদিকে আমার জায়গা কম, ঠিক আছে? তাহলে এখানে আমি 5 ধরি, 5। এখানে আমি 10 ধরি, ঠিক আছে? প্রতি ঘরকে, এখানে কিন্তু 10টা ঘর থাকবে। আমি যেখানে 5 লিখছি, কারণ প্রতি ঘরকে আমি 2 ধরবো। এখানে আমি 15 লিখি। তোমার তো ঘর কাটাই থাকবে গ্রাফে। এখানে আমি 20 লিখি। এখানে আমি 25 লিখি। আমি 25-এর বেশি যাইতে পারি না, কারণ আমার আছে 23। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, এখন
তুমি এখানে কি করছো, 25.5 তো নাই, তোমার 35.5 আছে। দেখো তো তুমি 35.5 থেকে তোমার কয় ঘর উঠছে, 4 ঘর উঠছে, সরি। তুমি এখানে 35.5 এর এখানে তুমি 4 ঘর, তাহলে এইটার এই যে 5-এর কাছাকাছি, তাহলে আমরা লিখবো এখানে, এখানে এটা তো 5-এর চাইতে একটু কম, এটা দিলাম। এরপরে দেখো 45.5 থেকে 10 পর্যন্ত আসছে, তাহলে 10 মানে প্রায় এটার কাছাকাছি, এই যে এখানে আসছে, ঠিক আছে, এখানে আসছে, দিলাম এটা। এরপরে দেখো 55.5, এই দেখো 55.5 এ তোমার 18 আছে, তাহলে 18 হচ্ছে তোমার 20-এর নিচে, তোমার 20 কোথায়, এখানে, আর 55.5 এখানে, তাহলে তুমি 20 ঘর এই যে উপরে উঠবে, তুমি গুনে গুনে এখানে, তাহলে 20-এর কাছাকাছি, দেখছো, এখানে আসছে। এখন তুমি এরপরে দেখো 65.5, 23 হাইস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে এখন এখানে দেখো, এই যে এই সোজা এখানে 20-এর পর 3, এই যে এখানে, ঠিক আছে, অর্থাৎ 25-এর নিচে, তোমরা অবশ্যই পারবে, ঘর কাটা আছে তোমাদের। এরপরে দেখো 85.5, না সরি 75.5 এ 13, এই দেখো 10-এর উপরে, তাহলে 10, এই যে এই সোজা হচ্ছে 10, এই যে শুধু 10-এর একটু উপরে, এখানে, ক্লিয়ার। এরপরে দেখো 85.5, এখানে গণসংখ্যা হচ্ছে 9, দেখো এখানে 9 কোথায়, 10-এর নিচে, এই যে হচ্ছে 10, এখান থেকে আসো, তোমার এই যে এখানে পড়ে, আশা করি বুঝতে পেরেছ। এখন তোমার 3 আসছে, তাহলে 5-এর নিচে, কোথায়, 95.5, ঠিক আছে, এই যে এখানে আসে, ক্লিয়ার। এখন আমরা এটা স্কেল দিয়ে যোগ করতে হয়, ঠিক আছে, তোমরা অবশ্যই স্কেল দিয়ে, তবে এটা তো আমাদের কাল্পনিক, তাই না, এটা আমরা স্কেল বসিয়ে এইভাবে এইভাবে কে প্রতীক হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা স্কেল দিয়ে যোগ করে দেব, ঠিক আছে। দেখো অবশ্যই স্কেল ব্যবহার করবে, কোনো ক্রমে কিন্তু হাত দিয়ে করবে না, ঠিক আছে, স্কেল দিয়ে করতে হয়। এখন কাল্পনিক কোনটুকু, এই যেটুকু, ব্যাস হয়ে গেল, আমাদের বহুভুজ অঙ্কন হয়ে গেল। এখন কথা হচ্ছে লেখাটা কিরকম হতে পারে, লেখার সময় আমাদের বিশাল বিড়ম্বনা সৃষ্টি করতে হয়, মানে পরিস্থিতিতে পড়তে হয়, তাই না, না বন্ধুরা, মোটেই ওই রকম পরিস্থিতি নয়। তুমি তোমার প্রাণ খুলে বোঝানোর চেষ্টা করো যে আমি এই করেছি এবং এই লিখেছি, ঠিক আছে। তো শুরু করি। দেখো তোমার অবশ্যই শখ পেপার আছে, শখ কাগজ আছে, শখ, দেখো কালো পেন নেই, শখ কাগজে, শখ কাগজে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, শখ কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে, এখানে প্রতি প্রতি বর্গ একক ঘরকে আমরা কত, 1 একক ধরে, 1 একক ধরে মধ্যবিন্দু প্রতিস্থাপন করি, প্রতিস্থাপন করি, একবারে সহজ কথা। দেখো ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে 1 একক ধরে, প্রতি বর্গ ঘরকে 1 একক ধরেছি, ঠিক আছে, 1 একক ধরে মধ্যবিন্দু প্রতিস্থাপন করি, মধ্যবিন্দু প্রতিস্থাপন করলাম, ঠিক আছে, মধ্যবিন্দু প্রতিস্থাপন করি প্রতি বর্গকে, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 বর্গ ঘরকে 1 একক, 1 একক ধরছি, প্রতি প্রতি
প্রতি 2 বর্গ ঘরকে 1 একক ধরে ওয়াই ধরে গণসংখ্যা গণসংখ্যা প্রতিস্থাপন করি। গণসংখ্যা স্থাপন করি বা প্রতিস্থাপন করি, স্থাপন করি। অতঃপর বিন্দুগুলোকে গণসংখ্যা গণসংখ্যা বিন্দু লিখতে পারো, গণসংখ্যা বিন্দু প্রতিস্থাপন করি। অতঃপর বিন্দুগুলোকে স্কেলের মাধ্যমে যোগ করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। ব্যাস, শেষ। আর কোনো কিছুই লেখার প্রয়োজন নেই, এক কথায় তুমি পাড়ি দিয়েছ। এখন আর একটু বাকি আছে। কি কথাটা বাকি আছে? মূল বিন্দু থেকে এই কথাটা কোথায় লিখি? জায়গা তো কম, এখানে লিখি। হ্যাঁ বন্ধুরা, দেখ এখানে মূল বিন্দু এই যেটা, তাই না? এটা বুঝেছি না? মূল বিন্দু 0 থেকে কত 25.5 বুঝাতে এই চিহ্ন কি? মূল বিন্দু 0 থেকে এত পর্যন্ত আছে, এত সরলীকৃত হয় আছে বুঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা যদিও এদিক ওদিক লিখেছি, আমরা আমাদের টেবিলটাও তেমন একটা সুন্দর হয়নি, সবটা টাকা আমরা স্কুল ব্যবহার করিনি, হাত দিয়ে করেছি। তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা পেন্সিল বা কলম, স্কেল ইত্যাদি দিয়ে অঙ্কন করার চেষ্টা করবে। কারণ সাজুগুজু তো তোমার করা প্রয়োজন, তাই না? আমার তো না, কারণ পরীক্ষার্থী তুমি, তাই না? নিজেকে প্রেজেন্ট করবা তুমি, তো সুন্দর করতে হবে তোমাকে। আমার সুন্দর দিয়ে তোমরা কি করবা? তোমরা অবশ্যই আমার সাথে সুন্দর করে করবা। আমি তো পারি না, তোমরা পারবে। কারণ তোমাদের মনটা সুন্দর আছে এখন, তোমরা দেখতেও এখন সুন্দর সবাই, তাই না? তোমরা এখন সবসময় সুন্দরের পূজারী। তোমরা অবশ্যই সুন্দর করে করবে এবং সুন্দর করে বুঝবে, আমার মতো এরকম এলোমেলো না। আমি জাস্ট বুঝানোর জন্য আমি করেছি। একজন শিক্ষক হচ্ছে পথ নির্দেশক, কিন্তু পথ দিয়ে চলতে হবে তোমাকে, ঠিক আছে? স্যার বলবে, তুমি চলবে। সেটা যে কোনো চাই হোক না কেন। আর স্যাররা সবসময় তোমাদের ভালো চায়, যে কোনো চাই হোক না কেন। ওকে, তো অনেকখানি জ্ঞানের কথা বলে ফেলেছি, আজ আর নয়। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আরো নতুন কিছু নিয়ে। থ্যাংকস, a lot of thanks for watching this class.